বিয়ের রাতেই মেয়েটিকে কেউ আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে, এমনকি তার ঘরটাও বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এমন একজন ঠিকই ছিল যে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। মেয়েটিকে কে এইভাবে মারতে চায় সেই নিয়েই রহস্যময় রিভেঞ্জ একটা ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র রাজকুমারী লারাকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে তার সারা মুখ ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল এবং হঠাৎ করেই সে অজ্ঞান অবস্থা থেকে জেগে ওঠে। এবার লারা বুঝতে পারে না যে তার আশেপাশে এটা কোন দৃশ্য, মানে সে কোন জায়গায় রয়েছে। এবং তখনই সে আয়নায় নিজের মুখটা দেখতে পায় এবং সে নিজের মুখটা ওরকম ব্যান্ডেজ বাঁধা অবস্থাতে দেখতে পায়। লারা বুঝতে পারে যে তার মানে সে মরেনি, তার মানে সেই ভয়ঙ্কর রাতের পর কেউ তাকে বাঁচিয়ে নিয়েছিল। এবং তখনই সেখানে আমরা মার্কুইস ফ্রেডকে দেখতে পাই। লারার মনে পড়ে যায় যে তার বিয়ের দিন রাতের বেলা তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং লারা হচ্ছে এই সাম্রাজ্যের সবচেয়ে বড় রাজকুমারী। লারা ভেবেছিল যে সে হয়তো ওই আগুনে পুড়েই মারা যাবে। আমরা বিয়ের দিন রাতের বেলার সেই দৃশ্যও দেখতে পাই, যেখানে লারার ঘর আগুন লাগিয়ে বাইরে থেকে তার দাসীরা তালা বন্ধ করে দেয় এবং ভিতরে লারা আগুনে দগ্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরেই তাকে বাঁচিয়ে নিয়েছিল ফ্রেড। এবার লারা টলমলো পায়ে ফ্রেডের দিকে এগিয়ে যায় এবং সে বুঝতে পারে যে তার মানে এই মানুষটাই তাকে বাঁচিয়েছে। ফ্রেড বলে ওঠে যে এখন থেকে তুমি আর রাজকুমারী লারা নও, এখন থেকে তোমার নাম হচ্ছে আরিয়া এবং তুমি এখন থেকে আমার লোক। এবার লারা বা আরিয়া তো তখনই ফ্রেডের হাত ধরে বলে ওঠে যে আমার সাথে যারা এমনটা করেছে সেই বদলা আমি নিয়ে নেব, আর আমাকে তুমি যে সাহায্য করেছো তার বদলে যদি বেশি ফায়দা উঠাতে চাও তার ফল কিন্তু ভালো হবে না। এবার ফ্রেড তো তখনই আরিয়ার হাত উল্টে ধরে বলে যে দেখো, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি এবং আমি তোমাকে নতুন একটা মুখও দিয়েছি, তার বদলে আমার কেবলমাত্র একটা জিনিসই চাই, তোমার মায়ের রেখে যাওয়া বেইয়ান সাম্রাজ্যের সেই শেষ স্মৃতিচিহ্ন। এবার এই কথা শুনে আরিয়া কিছু বলে না এবং ফ্রেড তারপরই আরিয়ার মুখের ব্যান্ডেজটা খুলে দেয়। আমরা দেখতে পাই যে আমরা এর আগে যার মুখ দেখেছিলাম এখন কিন্তু তাকে দেখতে একদমই অন্যরকম ছিল এবং লারা তো সঙ্গে সঙ্গে কোথাও যাওয়ার জন্য রওনা হচ্ছিল। এবার ফ্রেড তো তখনই বলে ওঠে যে কোথায় যাচ্ছ তুমি, তুমি কি রাজপ্রাসাদের সেই দাসীদের খুঁজতে যাচ্ছ যারা তোমার মৃত্যুর সাথে যুক্ত ছিল? এবং আরিয়া তো তখনই বলে ওঠে যে আমি কোথায় যাচ্ছি তা নিয়ে তোমায় ভাবতে হবে না। এবং ফ্রেড তো তখনই তাকে বলে ওঠে যে তুমি মনে হয় নিজের পরিচয়টা ভুলে যাচ্ছ, তুমি এখন আমার মার্কিউস ম্যানারে কেবলমাত্র একজন সাধারণ কর্মচারী, তুমি কিন্তু একজন রাজকুমারী নও। কারণ তার যে রাজকুমারীর চেহারা বা মুখটা ছিল সেটা তো একদমই বদলে গেছিল এবং সকলের কাছে রাজকুমারী লারা তো মৃতই ছিল। এবার লারা তো তখনই পিছন থেকে মানে তার হাতের ভিতরে লুকোনো একটি ছুরি বার করতে যাচ্ছিল, যেটা কিনা একটা বিষাক্ত ছুরি ছিল। এবং ফ্রেড সেটা বুঝতে পেরেই আরিয়ার গলা ছেড়ে দেয়। সে বলে ওঠে যে যা ইচ্ছা তুমি করো, তোমার এই বিষাক্ত ছুরির প্রথম শিকার আমি অন্তত হতে চাই না। এবং আরিয়া তখনই বলে ওঠে যে যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো তাই আমি নিজেকে আবারও রাজকুমারী হিসেবে প্রতিষ্ঠিত করার পর তোমাকে ঠিকই এর সুবিধা ফিরিয়ে দেব, কিন্তু এখন আমি যা করছি তার মধ্যে তুমি নাক গলানোর চেষ্টা করো না। এই বলে আরিয়া তো সেখান থেকে বেরিয়ে যায় এবং তারপরই ফ্রেডের ঘরে প্রবেশ করে তার বিশ্বস্ত গার্ড পপি। পপি বলে ওঠে যে আপনার কথা মতো আমি রাজপ্রাসাদের ওই চাকরানির উপর নজর রেখেছিলাম এবং সেই দাসটি আবারও আজকে বাজারে গিয়েছে, কিন্তু আরিয়া এইভাবে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে গেলে তাহলে তোর বিপদ হতে পারে। এবার ফ্রেড তো তখনই বলে ওঠে যে আরিয়া মনে হয় ভুলে যাচ্ছে ওর এখনকার পরিচয় আর আগের পরিচয় এক না, কিন্তু আমি ওকে ঠিকই আমার সাথে একটা ডিল করতে বাধ্য করব এবং ওকে আমার উপর নির্ভর করতে বাধ্য করব। এবার অপরদিকে আমরা আরিয়াকে দেখতে পাই যে কিনা এই সাম্রাজ্যেরই বাজার এলাকায় হাঁটছিল এবং আরিয়া মনে মনে ভাবছিল যে সে কোথা থেকে শুরু করবে। সে এই সাম্রাজ্যের সবচেয়ে বড় রাজকুমারী, কেউ তাকে কেন মারতে চাইবে? তার সাথে যার বিয়ের কথা ছিল অর্থাৎ নোয়া, সে একজন জমিদারের ছেলে এবং তার সাথে আরিয়ার অনেক দিনের সম্পর্ক, তারা একে অপরকে খুবই ভালোবাসতো। তাহলে তাদের বিয়ের রাতে কেন আরিয়ার সাথে এমনটা করা হবে? এবার এইসব যখন আরিয়া ভাবছিল তখনই সামনে দিয়ে নোয়া ঘোড়ার গাড়ি করে যাচ্ছিল এবং আশেপাশে
আশেপাশের লোকেরা তো নোয়াকে দেখে বলে ওঠে যে ইস, এই নোয়ার কতই না কষ্ট, সত্যিই ছেলেটা রাজকুমারী লারাকে কি না ভালোবাসতো। আমি তো শুনছি যে ও ঠিক করেছে আর কোনো দিনই বিয়ে করবে না। অপর একজন বলে ওঠে যে আমি তো শুনেছি ও নাকি রাজকুমারীর দেহ কোলে নিয়ে 7 দিন ধরে কান্নাকাটি করেছে। এবং এই সব শুনে লারা বা আরিয়ার মন তো আরো খারাপ হয়ে যাচ্ছিল। এবং তখনই তার সাথে একজনের ধাক্কা লাগে এবং আমরা দেখতে পাই যে এটাই হচ্ছে সেই রাজকুমারীর দাসী, যে কিনা তার দরজা বাইরে থেকে বন্ধ করে তালা দিয়ে দিয়েছিল। এবার এই দাসীটি তখনই একটি দোকানে গিয়ে মৃতদের উদ্দেশ্যে উৎসর্গ করার মতো কিছু জিনিস কেনে। মানে চাইনিজ সংস্কৃতিতে কেউ মারা গেলে যে ধরনের কাগজ বা পেপারগুলি বার্ন করা হয় সেই ধরনের জিনিস কেনে এবং তাকে আরিয়া ফলো করে। আরিয়া তাকে বেশ কয়েকদিন ধরে ফলো করতে থাকে। আরিয়া দেখে যে এই দাসীটি প্রায় প্রায় এই ধরনের জিনিসগুলি কিনতো এবং সে একটি ফাঁকা জায়গায় এসে এই মৃতদের উদ্দেশ্যে জিনিসগুলি পোড়াতে শুরু করতো। যে রাজকুমারী, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি একজনের কথাতেই এমনটা করেছিলাম, আমি সত্যিই তোমাকে মারতে চাইনি, দয়া করে ভূত হয়ে এসে আমায় ধরো না। এবার আরিয়া তো তাকে প্রায় দিনই ফলো করতো এবং এরকমই একদিন আরিয়া দাসীটিকে অর্থাৎ শিয়াওলিকে চার্জ করে যে সত্যি করে বলো, ওই রাতে তুমি বাইরে থেকে কেন তালা দিয়ে দিয়েছিলে, তুমি কেন জানলা দরজা সব কিছু বন্ধ করে দিয়েছিলে, তোমরা দুজন তো এতদিন ধরে রাজকুমারীর দাসী ছিলে, তাহলে হঠাৎ করে রাজকুমারীকে এইভাবে বিট্রে কেন করলে। এবং আরিয়া তো দাসীটির গলা টিপে ধরে। আরিয়া বলে ওঠে যে তুমি অনেক দিন ধরে রাজকুমারীর সাথে প্রাসাদে ছিলে তাই না, আশা করি এই ফুলগুলো তুমি খুব ভালো করেই চিনবে। আসলে দাসীটি যেই জায়গাটায় এসেই কাগজগুলো জ্বালাতো সেখানেই আমরা কিছু ফুল দেখতে পাই যেগুলো কিনা একদমই বিষাক্ত ধরনের ফুল ছিল এবং দাসীটি এই জায়গায় রোজ রোজ আসতো বলে আরিয়াই ফুলগুলি এখানে পুঁতেছিল যাতে দাসীটির শরীরে আস্তে আস্তে বিষগুলি ছড়িয়ে পড়ে। মানে দাসীটি যখনই এখানকার বায়ু ইনহেল করবে তখনই তো ফুলের রোঁয়াগুলি তার মধ্যে যাবে এবং তার মধ্যে স্লো পয়জনিং শুরু হয়ে যাবে। এবার আরিয়া তো তখনই তাকে ঠাস করে এক চড় মারে এবং ফুলের সামনে তার মুখ চেপে ধরে। সত্যি করে বলো, তোমরা এতদিন রাজকুমারীর সাথে থাকার পরও কেন তাকে এইভাবে বিশ্বাসঘাতকতা করলে। এবং এই বলে আরিয়া তো তার ছুরিও বার করে যে যদি তুমি এই ফুলের বিষে নাও মরো তাহলে আমার ছুরির বিষে নিশ্চয়ই মরবে, এবার বলো তুমি কি বলতে চাও। এবার দাসী তো তখনই বলে ওঠে যে আমাকে দয়া করে ক্ষমা করো, আমি বলছি সত্যিটা আসলে কি, আসলে আমরা এরকম করতে চাইনি, আমাদেরকে রাজকুমারীর বর মানে নোয়াই এমনটা করতে বলেছিল। এবার এই কথা বলার সাথে সাথেই একটা উড়ন্ত তীর ছুটে আসে এবং সেটা সোজা ওই দাসীর কপালে লাগে এবং এই ঘটনায় আরিয়া তো খুবই চমকে যায় এবং তখনই অপর একটি তীর আরিয়ার দিকে সোজা ছুটে আসে। কিন্তু ততক্ষণে সেখানে ফ্রেড চলে আসে এবং সে আরিয়াকে সেখান থেকে সরিয়ে নেয়। এবার ফ্রেডের যে সৈন্যরা ছিল তারাও তো সেখানে চলে এসেছিল এবং ফ্রেড তো তখনই আরিয়াকে বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, একবার আমি তোমাকে মৃত্যুর হাত থেকে কষ্ট করে বাঁচিয়েছি, সুতরাং আরেকবার আমি তোমাকে মরতে দেব না। এবার আরিয়া তো ভাবছিল যে এটা কি হলো, মানে ওই দাসী আমাকে যখনই সত্যি কথাটা বলতে গেল তখনই ওকে কেউ মেরে দিল, তাহলে আসল ব্যাপারটা কি। এবং ফ্রেড তো তখনই আরিয়ার কানে কামড়ে দেয়। আরিয়া বলে ওঠে যে এটা আবার কি হচ্ছে। ফ্রেড বলে যে তুমি যে এই ধরনের বাড়ি থেকে বেরিয়ে দুষ্টুমিগুলো করছো এটা তারই শাস্তি। এবং এই বলে ফ্রেড তো আরিয়ার রীতিমতো হাত বেঁধে তাকে বাড়িতে নিয়ে আসে। ফ্রেড বলে ওঠে যে তুমি মনে হয় জানো না যে রাজকুমারী মারা গেছিল এবং রাজকুমারীর শরীরটা পুরো ছাই হয়ে গেছিল, মানে পুরো কালো হয়ে গেছিল এবং নোয়া নাকি সেই দেহ নিয়ে 7 দিন 7 রাত বসে কান্না করেছে, খাওয়া দাওয়া কিচ্ছু করেনি। তারপর সে অসুস্থ হওয়ার পর রাজকুমারীকে কফিনে রাখা হয়েছে। আরিয়া বলে ওঠে যে তুমি বলতেটা কি চাও। এবং ফ্রেড তো তখনই বলে ওঠে যে তুমি কি চাও আমি কি বলি। এবং আরিয়া তখনই ছুরি বার করে ফ্রেডের গলায় ধরে যে তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো, তোমার কি মনে হয় যে আমি একটা ছোট বাচ্চা, তোমার কি মনে হয় আমি এটা বুঝতে পারিনি যে তুমি ওই দাসীকে হত্যা করেছো। আসলে তুমি চেয়েছো যাতে আমি শিয়াওলির মুখ থেকে কেবলমাত্র নোয়ার নামটা শুনি, তারপরেই তুমি আমাকে বাঁচাতে চলে এসেছিলে। তুমি এটা বুঝতে পারছি না যে তুমি কেন নোয়ার সাথে আমার ঝগড়া লাগানোর চেষ্টা করছো, তাতে কি লাভ হবে। এবং ফ্রেড তো তখনই বলে ওঠে যে আমি নোয়ার সাথে মানে তোমার বরের সাথে তোমার কেনই বা ঝগড়া লাগাতে যাব, আমার তোমাদের প্রতি কোনোই হিংসা নেই। এবং আরিয়া তো তখনই বলে ওঠে যে ফ্রেড তুমি কি আমাকে এতটাই বোকা ভাবছো,
তোমার কি মনে হয় আমি ভুলে গেছি যে 15 বছর আগে কি হয়েছিল? আমি ভুলে যাইনি যে 15 বছর আগে রাজপ্রাসাদে যে ছোট্ট ছেলেটার পা দুটো ভেঙে ফেলা হয়েছিল সেটা ছিলে তুমি, আর তোমার সাথে নোয়া আর অন্যান্যরাই এমনটা করেছিল। তাই তোমার মধ্যে যে ওদের জন্য ঘৃণা থাকবে সেটা তো স্বাভাবিক। আমি এটাও খুব ভালো করে জানি যে তুমি কোনো সিম্প্যাথির বশবর্তী হয়ে আমাকে ওই আগুন থেকে বাঁচাওনি। তুমি কেবলমাত্র প্রতিশোধের একটা হাতিয়ার হিসেবে আমাকে ব্যবহার করবে বলে বাঁচিয়েছো, কারণ তুমি রাজপরিবারের সকলকে এবং নোয়ার পরিবারকে ঘৃণা করো। ফ্রেড তো তখনই আরিয়ার হাতের বাঁধন খুলে দেয় এবং সে বলে ওঠে যে তুমি একটু বেশি বুঝে গেছো, তোমাকে আমি দেখাচ্ছি যে আসলে কারা তোমার ওপর হামলা করেছিল। এবং এই বলে সে তো আরিয়াকে ঘরের বাইরে নিয়ে আসে। আমরা দেখতে পাই যে পপি ততক্ষণে দুজন হত্যাকারীকে সেখানে এনেছিল, মানে যারা আসলে ওই তীর চালাচ্ছিল। ফ্রেড বলে ওঠে যে তুমি তো নোয়ার পরিবারের সাথে খুব ক্লোজলি মেলামেশা করেছো, তা তোমার ফিউচার হাজবেন্ডের বাড়ির লোকের যারা গার্ড ছিল তাদেরও নিশ্চয়ই চেনো। আরিয়া লক্ষ্য করে যে যে আততায়ীরা তাকে মারার চেষ্টা করেছিল তাদের পোশাকটা নোয়ার বাড়ির গার্ডদের মতোই, এমনকি তাদের গলায় নোয়ার পরিবারের অর্থাৎ ওই পরিবারের যে ট্যাটুটা ছিল সেটাও ছিল। ফলে আরিয়া এটা বুঝতে পারে যে তার মানে নোয়ার লোকেরাই ওই শেয়াউলিকে মেরেছে। এবার ফ্রেড তো তখনই বলে ওঠে যে আশা করি এবার তুমি বুঝতে পেরেছো সত্যিটা কি। এবং আরিয়া তো তখনই তার ছুরি ফ্রেডের দিকে উঁচিয়ে ধরে এবং তখনই পপিও তার তরোয়াল আরিয়ার দিকে উঁচিয়ে ধরে, কারণ পপি তো ফ্রেডের প্রতি প্রচণ্ড লয়াল ছিল। ফ্রেড বলে ওঠে যে পপি তুমি তোমার তরোয়াল নামাও। আরিয়া বলে ওঠে যে যেই মুহূর্তে শিয়াউলি নোয়ার নাম নিল সেই মুহূর্তেই ওকে মরতে হলো, তুমি বলছো যে এর পিছনে তোমার হাত নেই। এবং ফ্রেড তো তখনই বলে ওঠে যে তুমি একটু ভালো করে ভেবে দেখো শিয়াউলিকে কেন মরতে হলো, এবং শিয়াউলি ছাড়াও তোমার তো আরেকজন দাসী ছিল, তাহলে সে কোথায়? এবার আরিয়ার তো সত্যিই সন্দেহ হয় যে তার অপর দাসীটি তাহলে কোথায়, এবং আমরা জানতে পারি যে আসলেই ওই অপর দাসীটিকে মেরে ফেলা হয়েছে এবং তার মৃতদেহটিকেই ব্যবহার করা হয়েছে রাজকুমারী লারার মৃতদেহ হিসাবে। এবার ফ্রেড তো তখনই লারাকে বা আরিয়াকে বলে যে চলো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছি, এবং সে আরিয়াকে নিয়ে আরিয়ারই কফিনের কাছে আসে, মানে যেটা কিনা নোয়া খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এবার আরিয়া তো বুঝতে পারে না যে সে তো জীবিত আছে, তার দেহ তো অক্ষত রয়েছে, তাহলে কফিনের ভিতরে কার দেহ রয়েছে। এবং আমরা দেখতে পাই কফিনের ভিতরে আরিয়ার সেই অপর দাসীটির মৃতদেহ রয়েছে, যে দেহ নিয়ে নোয়া এতদিন দুঃখ কান্নার নাটক করেছিল যে তার স্ত্রী নাকি মারা গেছে, তার ভীষণ দুঃখ হচ্ছে, এবং সেই দেহটিকেই কফিনের মধ্যে রাখা হয়েছিল। এবং ফ্রেড তো তখনই ওই দাসীর মাথা থেকে একটি চুলের কাঁটা খুলে নেয় এবং সে বলে ওঠে যে দেখো এটাই তোমাকে নোয়া দিয়েছিল না ভালোবাসার উপহার স্বরূপ। এবং আরিয়ার সেটা দেখেই মনে পড়ে যায় যে তার আর নোয়ার যখন প্রথম দেখা হয়েছিল, এবার আরিয়া ছিল একজন রাজকুমারী, কিন্তু নোয়া তো কোনো রাজকুমার বা রাজা ছিল না, সে কেবলমাত্র একজন জমিদারের ছেলে ছিল এবং খুব শিক্ষিত একটি ছেলে ছিল বলা যায়। এবং প্রথমবার যখন তাদের দেখা হয়েছিল তখন নোয়া আরিয়াকে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল, যার ফলে নোয়ার হাত কেটে গেছিল। এবং নোয়ার এই ছোট ছোট ব্যবহারগুলো বা বলা যায় তার এই ভদ্রতাই আরিয়াকে ইমপ্রেস করেছিল, এবং তখনই নোয়া মানে কিনা প্রথম দেখাতেই নোয়া আরিয়াকে উপহারটা দিয়েছিল। এবার আরিয়া তো তখনই ভাবে যে তার মানে নোয়াই কি আমার ঘরে আগুন লাগিয়েছিল, কারণ এটা ছাড়া তো আর অন্য কোনো অপশান দেখা যাচ্ছে না। এবং তখনই সে ওই কফিনের ঘরটাতেই কিছু লোকের আসার শব্দ শোনা যায়। আরিয়া আর ফ্রেড তো তাড়াতাড়ি কবরের মধ্যেই ঢুকে পড়ে, মানে ওই কফিন বক্সের ভিতরেই ঢুকে পড়ে, এবং আমরা দেখতে পাই সেখানে হাজির হয় নোয়া, এবং নোয়ার সাথে তার গার্ডেরাও ছিল। এবার কফিনের মধ্যে তো আরিয়া আর ফ্রেড ছিল, এবং আরিয়া তো বলছিল যে তুমি আমার ঘাড়ে উঠে পড়েছো কেন, একটু সরে যাও না। ফ্রেড বলে ওঠে যে আমি কি করে সরবো, কফিনের মধ্যে তো এইটুকুই জায়গা আছে, তাহলে আমি তোমার ওই মৃত দাসীকে একটু সরে যেতে বলি, তাহলে সরে যেতে পারবো। তাদের এইসব কথা তো কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায়, কারণ আমরা দেখতে পাই ততক্ষণে নোয়া সেখানে তার এক অপর প্রেমিকাকে ডেকে এনেছিল, এবং তার ওই কফিনের ওপর বসেই সে ওই মেয়েটির সাথে প্রেম করছিল। মেয়েটি বলে ওঠে যে তুমি এটা কি করছো, রাজকুমারীর কফিনের ওপরই আমার সাথে প্রেম করছো, রাজকুমারীর ভূত যদি এক্ষুনি এসে আমাদের ধরে। নোয়া তো তখনই বলে ওঠে যে দেখো
প্রেম করার এটাই সবচেয়ে ভালো জায়গা, কারণ এই জায়গায় কেউ আমাকে খুঁজতে আসবে না। আর আমি যদি এখানে বেশি সময় কাটাই তাহলে লোকে ভাববে আমি মনে হয় রাজকুমারীর জন্য কতই না কষ্ট পাচ্ছি। আমার ইমেজও মেনটেন হবে আর আমার কার্যও সিদ্ধি হবে। এবার কফিনের ভিতর থেকে আরিয়া তো সবকিছুই শুনছিল এবং তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। আরিয়া তো বলতে গেলে তার ছুরি সেখানেই বার করে নিয়েছিল যে নোয়াকে সে সেখানেই খতম করে দেবে, কিন্তু ফ্রেড তাকে আটকে দেয়। কফিনের উপর বসে ওই নোয়া আর ওই মেয়েটি যখন প্রেম করছিল তখনই সেখানে একটি সেনা ঢুকে পড়ে এবং সেনাটি নোয়ার কাছে ছুটি চাইতে এসেছিল। এবার এরকম একটা অবস্থায় সেনাটি তো নোয়াকে দেখে ফেলে এবং নোয়া তখনই সেই লোকটিকে হত্যা করে এবং তার সাথে সাথে সে যে দাসীর সাথে প্রেম করছিল তাকেও হত্যা করে। এবং সে তো সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনীকে ডেকে বলে যে এই দুজনকে এক্ষুনি এখান থেকে সরিয়ে দাও, এরা আমার প্রেমিকার কফিনের ওপর বসে অসভ্যতা করছিল। মানে আমরা বুঝতে পারি যে নোয়া অত্যন্ত শয়তান এবং চতুর ছিল এবং তার কাছে কেবলমাত্র ক্ষমতাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। সে আরিয়াকে বিয়েও করতে চেয়েছিল কারণ আরিয়া রাজকুমারী ছিল বলে। এবার এই ঘটনার বেশ কিছুক্ষণ পর অবধি আরিয়া এবং ফ্রেড কফিনের মধ্যে অপেক্ষা করে এবং তারপর সবাই চলে গেলে তারা বেরিয়ে আসে। এবার ফ্রেড তো বলে ওঠে যে তুমি সত্যিই এমন একটা মানুষকে কি করে পছন্দ করতে পারলে, আর তোমার বাবা মানে মহারাজও এরকম একটা লোকের সাথে তোমার বিয়ে কি করে ঠিক করলো? তুমি এত বড় বোকামি করেছো যার শাস্তি হিসেবে তোমাকে মরতেই হচ্ছিল। এবার এই কথা শুনে আরিয়া তো তাকে ঠাস ঠাস করে চড় মারে যে তোমার লজ্জা করে না এমন কথা বলতে। সে তো নিজেকেও এক চড় মারে যে নাও আমি নিজেকেও মারছি কারণ আমিও সত্যিই অন্ধ ছিলাম। এর তো তখনই বলে ওঠে যে তাহলে তুমি স্বীকার করছো তো যে আমার সাহায্য ছাড়া তুমি কিন্তু বদলা নিতে পারবে না। এবার আরিয়া তো তখনই বলে ওঠে যে আর তার বদলে তুমি আমার মায়ের রেলিকটা চাইছো তাই তো, এই জন্মে অন্তত তুমি সেটা পাবে না। এবং এই বলে আরিয়া তো সেখান থেকে চলে যায় এবং তারপরেই সেখানে আসে পপি। পপি বলে ওঠে যে তাহলে এবার আমরা কি করব, আরিয়া কি আমাদের সাথ দেবে না? এবং ফ্রেড তো তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আসলে আরিয়া অনেক ছোটবেলায় ওর মাকে হারিয়েছে এবং ওর মায়ের দিকে সমস্ত আত্মীয়রাও আমাদের প্রতিবেশী রাজ্য বেইয়ান সাম্রাজ্যের। সত্যি কথা বলতে ওর এখানে আমি ছাড়া আর কেউই নেই, দেখা যাক ও কি কি করতে পারে। অপরদিকে আমরা আরিয়াকে দেখতে পাই এবং একটা দুঃস্বপ্ন দেখে আরিয়ার ঘুম ভেঙে যায়। সে স্বপ্নে দেখছিল যে নোয়া তাকে যে মাথার কাঁটাটা উপহার দিয়েছিল সেটা দিয়েই নোয়া তাকে হত্যা করছে। মানে সত্যি বলতে এমনটাই তো হয়েছিল, ওই প্রেমের মাধ্যমে এসে সে তো আরিয়াকে হত্যা করে বেরিয়ে গেল এবং এই স্বপ্ন দেখে তার তো ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখে যে তার চোখের সামনে ফ্রেড বসে রয়েছে। এবার ফ্রেড তো তখনই তার চুল ধরে বলে ওঠে যে কি ব্যাপার, মনে হচ্ছে তুমি নোয়াকে নিয়েই কিছু স্বপ্ন দেখছিলে। এবং আরিয়া তো তখনই তার ছুরি নিয়ে তার চুলটাই কেটে ফেলে। আরিয়া বলে যে পরের বার যদি এমনটা করো তাহলে কিন্তু চুল না তোমার হাত আমি কেটে নেব। এই বলে আরিয়া সেখান থেকে বেরিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে ফ্রেডের কথা মতো পপিও তাকে ফলো করে। এবার আরিয়া বাজার অঞ্চলে আসে যেখানে একজন সবজিওয়ালা চাইকে আমরা দেখতে পাই। এবার আরিয়া তো তখনই সবজিওয়ালার কাছে গিয়ে তাকে একটি স্বর্ণ মুদ্রা দেয়। এবার সবজিওয়ালা বুঝতে পারে না যে আরিয়া এটা তাকে কেন দিচ্ছে। আরিয়া বলে ওঠে যে তোমার ভেজিটেবল বাস্কেটটা আমি ধার চাই। আসলে এই সবজিওয়ালার কাছ থেকেই নোয়াদের বাড়িতে প্রতিদিন সবজি যেত এবং আরিয়া ঠিক করে যে এই সবজির ঝুড়ির ভেতর লুকিয়ে এসে যাবে নোয়াদের বাড়িতে। এবার সে তো ঝুড়ির ভেতর লুকিয়ে পড়ে এবং সবজিওয়ালা সবজির ঝুড়ি নিয়ে নোয়াদের বাড়ির সামনে হাজির হয়। এবার নোয়ার বাড়ির গার্ডরা তো চেক করে দেখছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং তাদের সন্দেহ হয় যে আজকের ঝুড়িটা অন্য দিনের থেকে একটু বেশি ভারী মনে হচ্ছে। এবং তখনই আরিয়া একটা স্মোক বম সেখানে ছেড়ে দেয় যার ফলে সেখানকার সৈন্যরা কাঁচতে শুরু করে এবং আরিয়া সেখান থেকে পালিয়ে নোয়াদের বাড়িতে ঢুকে পড়ে। নোয়াদের বাড়িতে ঢুকতেই একজন খাস কর্মচারী আরিয়াকে আটকায় যে তুমি কে, তোমাকে তো এই বাড়িতে কখনো দেখিনি আর তোমার পোশাক আশাক দেখেও তো মনে হচ্ছে না যে তুমি কোনো দাসী। আরিয়া বুঝতে পারে যে সে মনে হয় এবার ধরা পড়ে যাবে এবং আরিয়া সেই কর্মচারীটিকে হত্যা করে। এবার সঙ্গে সঙ্গে সেখানে ফ্রেড হাজির হয় এবং সে আরিয়াকে নিয়ে একটা গুদাম ঘরে লুকিয়ে পড়ে। এবার ততক্ষণে যেহেতু একজন কর্মচারী মারা গেছিল চারিদিক থেকে তো সৈন্যরা ছুটে আসে। ফ্রেড বলে ওঠে যে তুমি কি বোকা, আমার মনে হয় সত্যি তুমি আমার সাহায্য ছাড়া কিছুই করতে পারবে না। তুমি নোয়ার বাড়িতে ঢুকে ওর একজন কর্মচারীকে হত্যা করবে, তোমার কি মনে হয় এটা নোয়া জানতে পারবে না নাকি তোমায় খুঁজে বার করতে পারবে না?
এবং ফ্রেড আরিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু নোয়া কিন্তু তখনও তার খোঁজ থামায়নি। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। আরিয়া তো লুকিয়ে লুকিয়ে নোয়ার বাড়ির ওপর নজর রেখেছিল এবং নোয়া তার সৈন্যদের বলে যে আশেপাশের সমস্ত রাস্তাঘাটও খুঁজে দেখো, যে ওই কর্মচারীকে মেরেছে তার মাথার একটা কাঁটা সে আমার বাড়িতে ফেলে গেছে, ওটার মাধ্যমেই আমি ওকে খুঁজে বার করব। এবার আরিয়া তো তখনই মনে মনে ভাবে যে চুলের কাঁটা, কিন্তু আমি তো কালকে কোনো রকমের চুলের কাঁটা মাথায় পড়ে আসিনি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে। এবং তখনই আমরা অপরদিকে ফ্রেড এবং পপিকে দেখতে পাই। আমরা জানতে পারি যে ফ্রেডের কথা মতো পপি কাজটা করেছিল। এই বাস্কেটের মধ্যে করে আরিয়াকে আনা হয়েছিল, সেই বাস্কেটে পপি ওই মাথার চুলের কাঁটাটা লুকিয়ে দিয়েছিল এবং এটা ছিল ওই চুলের কাঁটাটা যেটা কিনা নোয়া আরিয়াকে উপহার স্বরূপ দিয়েছিল। কিন্তু কেন এমন ফ্রেড করলো, কেন সে আরিয়াকে ফাঁসানোর চেষ্টা করলো, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। অপরদিকে আমরা নোয়াকে দেখতে পাই। এবার নোয়া তো সবজিওয়ালা চাইকে ততক্ষণে ধরে ফেলেছিল এবং তার উপর প্রচণ্ড অত্যাচার করা হচ্ছিল যে তুমি আমার বাড়িতে কেন ঢুকেছিলে, আর তোমার সাহস হয় কি করে যে তুমি রাজকুমারী লারার কফিন থেকে তার চুলের কাঁটা চুরি করার চেষ্টা করো। এর শাস্তি কেবলমাত্র একটাই হতে পারে, আর সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আসলে ফ্রেড এমনটা করেছিল কারণ সে আরিয়াকে নিজের ক্ষমতা প্রদর্শন করতে চাইছিল, আরিয়াকে এটা বোঝাতে চাইছিল যে আমি সবসময় তোমার থেকে এক কাঠি এগিয়েই থাকবো, সুতরাং তুমি যাই করো না কেন তোমাকে আমার উপর ডিপেন্ড করতে হবে, আর তুমি যদি একটু এদিক ওদিক করো তাহলে কিন্তু যে কোনো সাধারণ বা যে কোনো নির্দোষ মানুষও এইসবের মধ্যে জড়িয়ে পড়তে পারে। এবার আরিয়া তো তখনই ছুটতে ছুটতে ফ্রেডের কাছে আসে এবং সে বলে ওঠে যে ফ্রেড, আমি তোমার সাথে ডিল করতে রাজি আছি। এবং ফ্রেড তো এতদিন এটাই চাইছিল। আরিয়া বলে ওঠে যে আমি ভেবে দেখলাম যে নিজের হাত নোংরা করার থেকে আমি তোমাকেই ব্যবহার করব নিজের বদলা নেওয়ার জন্য, তুমি আমাকে নোয়ার থেকে বদলা নিতে সাহায্য করো এবং তার বদলে আমি তোমাকে আমার মায়ের ওই গোপন রেলিকটার ব্যাপারে সব কিছু জানাবো। এবং এই বলে আরিয়া আর ফ্রেড তো ডিল করে এবং তারা দুজনেই মনে মনে ভাবছিল যে এবার আমাদের খেলা শুরু হবে। অপরদিকে আমরা নোয়াকে দেখতে পাই এবং নোয়া তো মাথার সেই চুলের কাঁটাটা নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছিল যে এটা ওই কফিনের মধ্যে ছিল, তাহলে হঠাৎ করে এটা ওই সবজিওয়ালার কাছে কি করে এলো, বলে কি লারার ভূত ফিরে এসেছে নাকি লারা এখনো মারা যায়নি। এবং এই নিয়ে নোয়া খুবই ভয় পেয়ে যায় এবং সে ঠিক করে সে কিছু ওঝা বা তান্ত্রিকদের তার বাড়িতে নিয়ে আসবে এই ভূত তাড়ানোর জন্য। এবার পরের দিন আমরা দেখতে পাই একজন তান্ত্রিক সেখানে আসে এবং সেই তান্ত্রিকের দলের মধ্যে একজন ছিল আরিয়া। এবার যেহেতু তার দলের সকলেই মুখোশ পড়েছিল তাই আরিয়াকে কেউ দেখতে পায় না, যদিও দেখতে পেলেও তারা চিনতে পারতো না, কারণ রাজকুমারী লারা আর আরিয়ার মুখ তো একদমই আলাদা ছিল। তান্ত্রিকটি তার প্রক্রিয়া শুরু করে এবং প্রক্রিয়া শেষে নোয়াকে একটা পানীয় পান করতে হবে যার মাধ্যমে কিনা প্রক্রিয়াটা শেষ হবে এবং আরিয়া নোয়াকে সেই পানীয়টা দেয়, কিন্তু সেই পানীয়র মধ্যে আরিয়া বিষ মিশিয়ে দিয়েছিল। কিন্তু নোয়া সঙ্গে সঙ্গে গ্লাস হাতে বুঝে যায় যে এর মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে, কারণ পানীয়টাতে বুদবুদের মতো ফেনা উঠতে শুরু করেছিল। এবার নোয়া তো সঙ্গে সঙ্গে সেটা ছুঁড়ে ফেলে দেয় এবং আরিয়া তখনই তার ছুরি বার করে নোয়াকে মারতে যাচ্ছিল, কিন্তু নোয়ার লোকেরা তাকে ধরে ফেলে এবং নোয়া তো সঙ্গে সঙ্গে আরিয়াকে বন্দি বানিয়ে নেয়। নোয়া তার লোকদের অর্ডার দেয় আরিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবার অপরদিকে আমরা ফ্রেড এবং পপিকে দেখতে পাই এবং পপি বলে ওঠে যে আমরা যেমনটা প্ল্যান করেছি ঠিক তেমনটাই সবকিছু হচ্ছে এবং আরিয়া তার মায়ের ওই গোপন রেলিকের ব্যাপারে যে টেম্পলটার কথা বলেছিল সেটা সত্যিই এক্সিস্ট করে এবং সেখানে ছোটবেলায় আরিয়া আর তার মা বেশ কিছুদিন গেছিল, তাই আমার মনে হয় সেখানে গেলে আমরা কিছু জানতে পারবো। এবং এই বলে ফ্রেড পপিকে একটা সিল্কের পাউচ মতো দেয়। সে বলে ওঠে যে এবার ওই রেলিকটা সম্বন্ধে সত্যিটা জানার সময় হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি সেই টেম্পলের উদ্দেশ্যে রওনা হও। আসলে এই সিল্ক পাউচটা আরিয়াই তাকে দিয়েছিল। আরিয়া বলেছিল যে এটা দেখলেই টেম্পলের মঙ্ক তোমাদের সব সত্যি কথা বলে দেবে, মানে ওই রেলিকটা বা ওই গোপন স্মৃতিচিহ্নটা কোথায় আছে সেটা জানিয়ে দেবে। এবার এটা বেইয়ান সাম্রাজ্যের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, তাই জন্যই ফ্রেড এটা খুঁজছিল। অপরদিকে আমরা আরিয়াকে দেখতে পাই যাকে কিনা নোয়া বন্দি করে নিয়েছিল এবং তার উপর তো প্রচণ্ড অত্যাচার চলছিল। তার পায়ের নিচে বরফের চাই রাখা হয়েছিল এবং তাকে পুরোপুরি শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। নোয়া তাকে বারবার জিজ্ঞাসা করছিল যে তুমি কেন আমাকে হত্যা করার চেষ্টা করছো, এবং নোয়া তো বলতে গেলে তাকে মেরেই ফেলছিল। কিন্তু তখনই সেখানে ফ্রেড হাজির হয় এবং ফ্রেড বলে ওঠে যে নোয়া,
এটা আসলে আমার লোক। নোয়া বলে ওঠে যে তা তোমার লোক হঠাৎ করে তান্ত্রিকদের দলে কি করছিল? ফ্রেড বলে যে হতে পারে ওটা ওর পার্ট টাইম হবি, সেই নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার লোককে তুমি তাড়াতাড়ি ছেড়ে দাও। এবার যেহেতু পদমর্যাদা অনুযায়ী ফ্রেড নোয়ার থেকে উঁচুতে ছিল, তাই নোয়া ফ্রেডের কথা মানতে বাধ্য হয় এবং সে আরিয়াকে ছেড়ে দেয়। ফ্রেড তো আরিয়াকে নিয়ে তখনই সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই নোয়া বলে ওঠে যে দুজনেই এখান থেকে চলে যাবে, আমি একটা ভালো সুযোগ পেয়েছি এক ঢিলে দুই পাখি মারার, আজকে তোমাদের দুজনকেই আমি খতম করব। এবং এই বলে সে তো তার সৈন্যদের বলে এক্ষুনি আরিয়ার ফ্রেডকে সেখানেই মেরে ফেলতে। এবার ফ্রেড তো তখনই সেখানে একটা স্মোক বম্ব ফেলে দেয় এবং সেই বোমের ধোঁয়াতেই বাকিদের মাথা গুলিয়ে দিয়ে সে আরিয়াকে নিয়ে সেখান থেকে পালায়। এখান থেকে বাইরে বেরিয়ে আসতেই আরিয়া আবারও তার ছুরি বার করে ফ্রেডের গলায় ধরে যে কেন তুমি আমার সাথে এমন মিথ্যাচার করলে, কেন তুমি আমাকে এইভাবে ফাঁসালে। এবং ফ্রেড তো তখনই বলে ওঠে যে তুমিও তো আমার সাথে ভালো কিছু করনি। আসলে আমরা জানতে পারি যে যেই সিল্ক পাউচটা আরিয়া ফ্রেডকে দিয়েছিল সেটা আসলেই ভণ্ড ছিল, এবং সেটা দেখার পর ওই টেম্পেলের মঙ্ক প্রচণ্ড রেগে গেছিল এবং সে তো ফ্রেডের সৈন্য এবং পপিদের মহা জ্বালাতন করেছে। এই সিল্ক পাউচের ভিতর একটা চিঠি ছিল, যেটা কিনা গুপ্ত সংকেতে আরিয়া লিখেই দিয়েছিল যে এই লোকদের আসল কথা না বলতে। মানে আমরা বুঝতে পারি যে আরিয়াও ফ্রেডকে ঠকিয়েছে এবং ফ্রেডও সেই একই কাজ করেছে। তারা একে অপরকে এখনোই বিশ্বাস করতে হয়তো পারছিল না। এবার তারা যখন এইসব কথা বলছিল ততক্ষণে সেখানে নোয়ার যে গার্ডরা ছিল তারা চলে এসেছিল, ফলে আরিয়া আর ফ্রেড তাড়াতাড়ি করে একটি গুহায় গিয়ে আশ্রয় নেয়। এবার সেই গুহায় ঢুকে আরিয়া তো অচৈতন্য হয়ে পড়েছিল এবং তখনই আরিয়ার কিছু কথা মনে পড়ে যায়। যেদিন রাতের বেলা তার ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই দিন ফ্রেড তাকে বাঁচিয়েছিল এবং সেই আগুনের মধ্যে দিয়ে গিয়ে ফ্রেড তাকে বাঁচিয়েছিল। মানে ফ্রেড যে সত্যি তার শত্রু এমনটা কিন্তু না, ফ্রেড আসলে তার ভালোই চায়। এবং আরিয়া তো মনে মনে ভাবছিল যে ফ্রেড সত্যি অনেকবারই তার প্রাণ বাঁচিয়েছে। এবার সে তো চোখ খুলে বলে ওঠে যে আমরা কোথায় রয়েছি, এবং আমরা দেখতে পাই ততক্ষণে ফ্রেড একদমই অচৈতন্য হয়ে পড়েছিল। এবার আরিয়া তো তখনই তার ছুরি বার করে ফ্রেডকে সেখানেই মারতে যাচ্ছিল, বা বলা ভালো সে চেক করে দেখছিল ফ্রেড সত্যিই অচৈতন্য কিনা, এবং সে বুঝতে পারে যে সে সত্যি অচৈতন্য হয়ে পড়েছে। আরিয়া মনে মনে ভাবে যে তুমি এত কিছু প্ল্যানিং প্লটিং করছো কারণ তুমি আমাকে হাতে রাখতে চাও, তাই তো? এবং তখনই সে লক্ষ্য করে যে ফ্রেডেরও হাতটা খুব বাজেভাবে কেটে গেছে এবং সে নিজেও আরিয়াকে বাঁচাতে গিয়ে ক্ষত বিক্ষত হয়েছে। এবার আরিয়া তো তখনই সেখান থেকে কিছু ভেষজ জোগাড় করে এবং সেগুলো সে ফ্রেডকে খাওয়ায় এবং তার হাতে ভালো করে ব্যান্ডেজ বেঁধে দেয় যাতে তার ক্ষত থেকে ইনফেকশন না হয়ে যায়। এবার তারা তো রাতের বেলা আগুন জ্বালিয়ে ওই গুহার মধ্যেই বসেছিল এবং ফ্রেড বলে ওঠে যে তাহলে এরপর তোমার প্ল্যান কি? আরিয়া বলে যে এরপর আমার একটাই প্ল্যান, সেটা হচ্ছে এখান থেকে বেরোনো এবং ওই শয়তানদের থেকে প্রতিশোধ নেওয়া, যারা যারা আমার ক্ষতি করতে চায় সকলের থেকে, আর যদি তাদের মধ্যে তুমি পড়ো তাহলে তোমার থেকেও। এবার ফ্রেড তো বলে ওঠে যে কিন্তু আমি দুইবার তোমার প্রাণ বাঁচিয়েছি, এবং আরিয়া তো তখনই বলে ওঠে যে তারপরেও যদি তুমি ভণ্ডামি করো তাহলে তোমার প্রাণ নিতেও আমি দুইবার ভাববো না ফ্রেড। এবং ফ্রেড তখনই বলে যে ফ্রেড কেন, আমাকে আয়ু বলে ডাকতে পারো, যেমনটা কিনা ছোটবেলায় ডাকতে। এবার আরিয়া তো তখনই বলে যে কি, আমি আবার তোমাকে এই নামে কখন ডেকেছি? এবং ফ্রেড বলে যে আমি খুব ভালো করেই জানি যে তোমার সব কিছু মনে আছে। এবার আমরা ছোটবেলার মানে তাদের ছোটবেলার দৃশ্য দেখতে পাই এবং আমরা জানতে পারি যে ফ্রেড আসলে বেইয়ান সাম্রাজ্যের একজন হস্টেজ ছিল এবং তাকে এই সাম্রাজ্যে এনে রাখা হয়েছিল। তার ফলে তাকে এখানকার কেউই খুব একটা পছন্দ করতো না এবং অন্যান্য যারা রাজকুমার বা বড়লোকদের ছেলেরা ছিল তারা সকলেই সবসময় তাকে বলি করত। তাদের মধ্যে বলা যায় কেবলমাত্র আরিয়াই তার সাথে একটু ভালো ব্যবহার করত। আরিয়া সবসময় তাকে বলতো যে সবসময় এরকম কাঁদলে হবে, তোমাকেও স্ট্যান্ড নিতে হবে যাতে তোমাকে কেউ বুলি করার সাহস না পায়, এবং ছোট থেকে আরিয়াকে সে বন্ধু বলে মেনেছিল। এবার আরিয়া তো তখনই বলে ওঠে যে এইসব ছোটবেলার ফালতু কথা কে মনে রাখে, এবং ফ্রেড তো তখনই বলে যে মনে না রাখলে তুমি আমাকে চিনতে পারলে কি করে? আসলে আরিয়া তো একদম প্রথম দেখাতেই বুঝে গেছিল যে ফ্রেড আসলে কি। এবার আমরা ছোটবেলায় কি হয়েছিল সেটা জানতে পারি। ফ্রেডের উপর সবসময় নোবেল যে সমস্ত ছেলেরা ছিল এবং প্রিন্সরা ছিল তারা তো অত্যাচার করত, এবং এরকমই একদিন ফ্রেডকে একটা গুদাম ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তারপরেই গুদাম ঘরে আগুন জ্বলে
চলে যায় এবং বেইয়ান সাম্রাজ্যের হোস্টেজ ফ্রেড সেখানেই মারা যায়। সেখান থেকে তার ডেড বডি উদ্ধার হয়, কিন্তু আসলে ঘটনাটা এমন ছিল না। আসলে আগুনটা আরিয়াই লাগিয়েছিল এবং আরিয়া ফ্রেডকে সেখান থেকে বার করে মার্কুইজ মুরংয়ের বাড়িতে পৌঁছে দিয়েছিল, যেখানে গিয়ে ফ্রেড তার পরিচয় চেঞ্জ করে মুরংয়ের ছেলে হিসাবে বড় হয়েছে এবং এখন থেকে সকলেই মার্কুইজ মুরংয়ের ছেলে হিসাবে চেনে। কেউ জানে না যে এটাই হচ্ছে ছোটবেলার সেই ফ্রেড যে কিনা প্রতিবেশী রাজ্যের হোস্টেজ। সবাই জানে যে প্রতিবেশী রাজ্যের যে ছেলেটিকে আনা হয়েছে সে তো আগুনেই পুড়ে মারা গেছিল। মানে একবার আগুনের সেই মিথ্যে ঘটনায় আরিয়া ফ্রেডকে সাহায্য করেছিল, আর এত বছর পর ফ্রেড আরিয়াকে সেই সাহায্য ফিরিয়ে দেয়। মানে বলা যায় তখন থেকেই তাদের মধ্যে কোনো একটা যোগসূত্র হয়তো ছিল। তারা তো এইসব বিষয় নিয়েই কথা বলছিল এবং ততক্ষণে সেখানে নোয়া এবং তার গার্ডরাও চলে আসে। এবার নোয়া তো বলে ওঠে যে এখানেই নিশ্চয়ই ওরা ছিল, কারণ সেখানে আগুন জ্বালানোর চিহ্ন তখনও ছিল এবং নোয়া তার লোকদের বলে ওদের এক্ষুনি খুঁজে বার করো। এবার নোয়া সেখানে আসার শব্দ শুনতেই আরিয়ারা একটা জায়গায় লুকিয়ে পড়েছিল, মানে গুহার মধ্যেই একটা কর্নার মতো ছিল। আরিয়ার ফ্রেড সেখানে ঢুকে পড়ে সামনের দিকটা পাথর দিয়ে ঢাকা দিয়ে দেয় যাতে নোয়া তাদেরকে কোনোভাবে দেখতে না পায়। এবার নোয়া তো তখনই বাইরে থেকে ধোঁয়া দিতে শুরু করে যাতে আরিয়ার ফ্রেড সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। তারা দুজন তো লক্ষ্য করে যে গুহার সামনের দিক থেকে আলোর ছটা আসছে এবং তারা বুঝতে পারে যে তার মানে ওদিক দিয়ে বেরোনোর কোনো না কোনো রাস্তা তো রয়েছে এবং তারা সেখান দিয়ে বেরিয়ে আসে। কিন্তু সেই জায়গাটাও এমন জায়গায় বেরিয়েছিল যেটা আবার গুহার মাঝখানেই চলে আসে, সুতরাং সেখান থেকে তারা স্পষ্টই নোয়া এবং তার সৈন্যদের দেখতে পায় যারা কিনা তখন তাদের দিকে পিছন ঘুরেছিল। এবার ফ্রেড তো তখনই আরিয়াকে বলে ওঠে যে এই গুহাটা আমি আর তুমি ছাড়া এত ভালো করেই কেউ চেনে বলে মনে হয় না, চলো আমি ওর সৈন্যদের এখান থেকে সরাবো আর তুমি সেই সুযোগে নোয়াকে কবজা করবে। মানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ছোটবেলায় যখন ওই শয়তান ছেলেপুলেরা ফ্রেডকে রাগাতো তখন আরিয়ার ফ্রেড এখানে এসেই লুকাতো, তাই ছোটবেলা থেকেই তারা এই জায়গাটা একদম হাতের তালুর মতো চেনে। এবার তারা দুজনে তখনই নোয়ার সৈন্যদের অন্যদিকে মনোসংযোগ নষ্ট করে দেয়, মানে তারা তাদেরকে ওই গুহার দিকে পাঠিয়ে দেয় এবং সেই সুযোগে তারা নোয়াকে বন্দি করে। আমরা দেখতে পাই যে আরিয়া নোয়াকে বন্দি করে তার কয়েদখানায় এবং সে তো নোয়াকে ঠিক একইভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। নোয়া কিন্তু এখনো বুঝতে পারেনি যে আরিয়া আসলে কে, মানে আরিয়াই যে আসলে রাজকুমারী লারা সেটা নোয়া কিন্তু তখনও বুঝতে পারেনি। সে তো বারবার বলছিল যে তোমার এত সাহস হয় কি করে, তুমি আমাকে বন্দি বানিয়ে অত্যাচার করছো, তুমি জানো আমি রাজকুমারীর হবু বর হতে যাচ্ছিলাম, আমি একজন রাজ পরিবারের ব্যক্তি। এবং আরিয়া তো তখনই তার চুলের কাঁটা খুলে নোয়ার গলায় ধরে এবং সে বলে ওঠে যে রাজকুমারী, যেই রাজকুমারীকে হত্যা করে তুমি ক্ষমতায় আসতে চাইছিলে সেই রাজকুমারী। এবং এই বলে সে তো নোয়ার বুকেতে সেই চুলের কাঁটা বিঁধিয়ে দেয় যে তোমাকে মেরে ফেলাটাও খুব কম শাস্তি হয়ে যাবে, তাই তোমাকে এখনো বাঁচিয়ে রাখতে হবে। সকলের সামনে আমি এটা প্রমাণ করে দিতে চাই যে লোকের সামনে তুমি যে রাজকুমারীর জন্য এত দরদ দেখাও, আসলে তুমি রাজকুমারীকে হত্যা করেছো, তুমি রাজকুমারীর হত্যাকারী। এবার নোয়া তো তখনই বলে ওঠে যে মহারাজ যদি জানতে পারে তাহলে কিন্তু তোমায় খুব শাস্তি দেবে। এবং আরিয়া তো তখনই বলে যে মহারাজ তুমি কি ভাবো মহারাজ তোমাকে নিয়ে চিন্তা করে, যে মহারাজ নিজের মেয়েকে নিয়েও ভাবে না, সে তোমাকে নিয়ে কি ভাববে। অপর দিকে আমরা ফ্রেডকে দেখতে পাই এবং আমরা ফ্রেডের সাথে তার বিশ্বস্ত গার্ড পপিকেও দেখতে পাই। পপি বলে ওঠে যে আপনি যেমনটা ভেবেছিলেন তেমনটাই সত্যি, আরিয়াকে হত্যা করার পিছনে শুধুমাত্র নোয়া নেই, নোয়ার পিছনেও কেউ একজন রয়েছে যে তাকে কাজে লাগাচ্ছে। এবার তখনই একজন কর্মচারী এসে ফ্রেডকে জানায় যে যুবরাজ কার্ল অর্থাৎ কিনা রাজকুমারীর ভাই ফ্রেডের সাথে দেখা করতে এসেছে। এবার আমরা যুবরাজ কার্লকে দেখতে পাই এবং ফ্রেড তো তাকে বলে ওঠে যে যুবরাজ আমি এবার নোয়াকে আপনার হাতে সঁপে দিতে চাই। এমনিও নোয়া অত্যন্ত অ্যারোগেন্ট একজন ছেলে যে কিনা কেবলমাত্র ক্ষমতার জন্য রাজকুমারীকে বিয়ে করতে চাইছিল এবং এতদিনে সে জনগণের থেকে অনেক নকল সিম্প্যাথি রয়েছে, আমি তাকে ধরেছি এবং এবার আমি তাকে আপনার হাতে সঁপে দেব। এবার রাজকুমার কার্ল তো খুশি হয়ে সেখান থেকে চলে যায় এবং তারপরেই আবার পপি সেখানে আসে। ফ্রেড বলে ওঠে যে রাজকুমার এটা আসলেই আমাকে পরীক্ষা নিতে এসেছিল যে আমি তার প্রতি লয়াল কিনা সেটা দেখার জন্য, মহারাজ হয়তো আমাকে সন্দেহ করতে শুরু করেছে। এবার পপি তো তখনই ফ্রেডকে একটা চিঠি দেয় এবং সে বলে যে নোয়ার ঘর থেকে এই চিঠিটা পাওয়া গেছে এবং ফ্রেড সেই চিঠিটা খুলে পড়ে যেটা কিনা মহারাজের তরফ থেকে আসা একটা চিঠি ছিল এবং সেই চিঠিতে মহারাজ নোয়াকে লিখেছিল আরিয়াকে হত্যা করার জন্য। অর্থাৎ আমরা বুঝতে পারি
পারে যে রাজকুমারীর এই ঘরে আগুন লাগানোর পিছনে আসলে তার বাবাই ছিল, অর্থাৎ মহারাজ সুয়ান ছিল। কিন্তু মহারাজ কেন এমনটা করতে চাইবে? ওরদিকে আমরা আরিয়া এবং নোয়াকে দেখতে পাই। এবার আরিয়া তো নোয়াকে বলে ওঠে যে তুমি কি ভেবেছিলে আমার ঘর জ্বালিয়ে আমাকে মেরে ফেলা এতটাই সহজ হবে? এবার নোয়া তো তখনই চেঁচিয়ে ওঠে যে মানে মানে তুমি রাজকুমারী লারা, তুমি তুমি এখনো বেঁচে আছো? এবং আরিয়া বলে ওঠে যে হ্যাঁ অবশ্যই, আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছি। তুমি যেভাবে আমাকে আগুনে মেরে পুড়িয়েছিলে সেইভাবেই আমি তোমাকে অত্যাচার করব। এবং এই বলে সে তো আগুনে দগ্ধ একটা লোহার শিক দিয়ে নোয়ার বুকে ছ্যাঁকা দেয়। এবার ফ্রেড আর আরিয়াকেই আমরা দেখতে পাই। ফ্রেড আরিয়াকে বলে যে নোয়ার অবস্থা খারাপ হয়ে গেছে, তুমি আর কি চাও? এবার আরিয়া তো তখনই বলে ওঠে যে এখনো আমার অনেক কিছু করার বাকি আছে। আমি আবারও নিজের পরিচয় মানে কিনা আসল পরিচয় সকলের সামনে স্থাপন করতে চাই। আর 3 দিন বাদে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, সেই দিন নিশ্চয়ই আমার বাবা সকলের সামনে মায়ের জন্য প্রে করবে। তুমি সেই দিন আমাকে প্রাসাদে নিয়ে যাবে এবং সেই দিন আমি নোয়াকে দিয়ে সকলের সামনে বলা করাবো যে রাজকুমারী আসলে মারা যায়নি, বাকি ব্যাপারটা আমি দেখে নেব। এবং ফ্রেড তো তখনই বলে ওঠে যে তুমি যখন আবারও রাজকুমারীর পদমর্যাদা ফিরে পাবে তুমি আমার সাথে কি করবে? আরিয়া তো তখনই বলে ওঠে যে সেটা তো সময়ই বলবে। এবার অপরদিকে আমরা নোয়া এবং রাজকুমার কার্লকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে যুবরাজ কার্ল তো নোয়াকে তার কাছে ধরে এনেছিল এবং নোয়া তো বলে ওঠে যে যুবরাজ আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। এবং কার্ল তো তখনই বলে ওঠে যে তুমি পরের দিন মহারাজের কাছে বলবে যে ফ্রেড এবং আরিয়া রাজদ্রোহ করার চেষ্টা করছে এবং আরিয়া আসলে রাজকুমারীর ভেক ধরা একজন নকল মেয়ে। এবার এই কথা শুনে নোয়াও তো কিছুটা ভয় পেয়ে যায় যে এত বাড়াবাড়ি করা কি ঠিক হবে? কিন্তু যতই হোক কার্ল তার প্রাণ বাঁচিয়েছে, তাই কার্লের সমস্ত কথা তো তাকে মেনে চলতেই হবে। এবার অপরদিকে আমরা ফ্রেড এবং আরিয়াকে দেখতে পাই। এবার আরিয়া ভাবছিল যে হয়তো কার্লই তাকে মারার চেষ্টা করছে, মানে তার ভাই তাকে মারার চেষ্টা করছে। ওই যে চিঠিটা যেটা কিনা ফ্রেড নোয়ার ঘর থেকে পেয়েছিল সেই ব্যাপারে এখনো সে আরিয়াকে কিছু বলেনি। আরিয়া তো মনে মনে তৈরিই ছিল যে যদি ওই দিন মানে তার মায়ের ওই মৃত্যু দিবসের দিন কিছু গন্ডগোল হয় সে কি করবে। এবার আমরা সেই দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেই দিন মহারাজ আর স্ত্রীর স্মৃতি অর্থাৎ আরিয়ার মায়ের স্মৃতির উদ্দেশ্যে ধূপ টুপ দেন এবং সেখানে তিনি প্রেয়ার করছিলেন। এবং তখনই সেখানে হঠাৎ করে নোয়া হাজির হয়। এবার নোয়া তো সেখানে এসেই কার্লের কথা মতো সব কিছু বলে দেয় যে আরিয়া আর ফ্রেড রাজদ্রোহের কথা ভাবছে এবং আরিয়া রাজকুমারীকে নকল করছে ইত্যাদি ইত্যাদি। এবং আরিয়া তখনই মহারাজকে বলে যে মহারাজ আসলে আমি নোয়ার ব্যাপারে সব সত্যি কথা জেনে গেছি। সে আসলে রাজকুমারীকে এত ভালোবাসে দেখাচ্ছিল, এগুলো মিথ্যা, এগুলো নাটক। সে কেবলমাত্র ক্ষমতার লোভে এবং আপনার মন পাওয়ার লোভে এমনটা করছিল এবং আমি জেনে গেছি বলেই ও আমাকে ফাঁসানোর জন্য এখন এই সব বলছে। আসলে প্রতিদিন সে রাজকুমারীর কফিনের ওপর এক একজন দাসীদের সাথে প্রেম করে এবং আমিও তাদের মধ্যে একজনই ছিলাম। তাই আমি রাজকুমারীর কফিন থেকে এই চুলের কাঁটাটা এনেছি প্রমাণস্বরূপ, যাতে আমি প্রমাণ করতে পারি যে আমি মিথ্যাবাদী নই। সত্যি নোয়া আমাকে ব্যবহার করে এখন আমার পিছনেই ছুরি মারার চেষ্টা করছে। এবং এই বলে আরিয়া তার সেই চুলের কাঁটাটা দেখায়। এবার এই কথা বলার সাথে সাথেই যুবরাজ কার্ল বলে ওঠে যে মহারাজ মেয়েটা মনে হয় ঠিকই বলছে, বিশেষত এই কদিনে নোয়া তো প্রায়ই আমার বোনের ওই কফিনের ওখানে যেত, সুতরাং সে যেরকম অসভ্যতা করতে পারে সেটা সত্যি হতেও পারে। আমরা বরং ওকে বন্দি বানাই, তারপরেই আমরা সব কিছু জিজ্ঞাসাবাদ করব। মানে কার্ল যে এইরকম পুরো পাল্টি খাবে সেটা তো নোয়া আশাই করেনি। এবং নোয়া তো তখনই প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎই নোয়ার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং সে সেখানেই পড়ে গড়াগড়ি খেতে থাকে। আসলে আরিয়া যখন তার বুকে ওই ছ্যাঁকা দিয়েছিল তারপর তাতে মলম হিসেবে আরিয়া ভয়ানক একটা বিষ লাগিয়ে দিয়েছিল, যেটার প্রভাব এখন শুরু হয়ে গেছিল। এবার কার্ল তো তখনই তার সেনাদের নিয়ে নোয়াকে বন্দি বানিয়ে দেয়। কার্ল যে কোন দলে ছিল আর কি করার চেষ্টা করছিল এখনো বোঝা যাচ্ছিল না। এবার তখনই মহারাজের নজর আরিয়ার দিকে যায় এবং মহারাজ বলে ওঠে যে তুমি ফ্রেডের বাড়িতে কাজ করো? তোমার চোখটা দেখে আমার খুবই পুরনো একজন বন্ধুর কথা মনে পড়ছে। সত্যি, যদি আজকে লারা বেঁচে থাকতো হয়তো আরিয়ার খুব ভালো বান্ধবী হতো। এবার এই কথা শুনে কাল তো বলে ওঠে যে বাবা আমার তো কখনোই সেটা মনে হয় না, আমার মনে হয় আমার বোন অনেক বেশি সাহসী ছিল। এবার আরিয়ার ফ্রেড তো সেখান থেকে বেরিয়ে আসে
এবং আরিয়া বলে ওঠে যে আমি বুঝতে পারছি না কার্ল হঠাৎ মাঝপথে তার প্ল্যানটা কেন চেঞ্জ করলো, এবং তারা তো একটু কনফিউজড হয়ে গেছিল যে কার্ল কোন দিকে রয়েছে। দেখতে পায় যে যেখানে নোয়াকে বন্দি করা ছিল সেখানে আরিয়া পৌঁছায় এবং সে বলে ওঠে যে সত্যি করে বলো যে তুমি কি কি জানো, তুমি আমার মায়ের মৃত্যুর ব্যাপারে কি জানো, মাকে কেন মরতে হয়েছিল। এবং নোয়া বলে ওঠে যে আসলে তোমার মা মহারাজ এবং বেয়ান সাম্রাজ্যের মধ্যে যে গোপন চুক্তি হয়েছিল সেই ব্যাপারে জেনে গেছিল। এবার আরিয়া তো সঙ্গে সঙ্গে তার গলা টিপে ধরে যে কি ব্যাপার, কি গোপন চুক্তি। নোয়া বলে ওঠে যে আসলে অনেক বছর আগে মহারাজের সাথে বেয়ান সাম্রাজ্যের একজনের একটা চুক্তি হয়েছিল এবং সেই ব্যক্তিটি ছিল তৎকালীন বেয়ান সাম্রাজ্যের যে মহারাজ ছিল তার বিরোধী, এবং এই বিরোধীর সাথে মহারাজের চুক্তি হয়েছিল যে তারা বেয়ান সাম্রাজ্য দখল করবে এবং তারা দুজনে মিলে এই কাজটা করবে। এবার এইসব কথা যখন নোয়া বলছিল তখনই একজন সৈন্য এসে নোয়াকে সেখানেই তীর মেরে হত্যা করে দেয়। মানে পুরো ব্যাপারটা আরিয়া আর জানতে পারে না। এবার আরিয়া তো তখনই ফ্রেডের কাছে চলে আসে এবং সে নোয়ার কাছ থেকে যা জানতে পেরেছে সেটা বলে, এবং মহারাজ যে পরে ওই ব্যক্তিটিকেই হত্যা করেছিল সেটাও আরিয়া বলে। মানে যার সাথে কিনা মহারাজের চুক্তি হয়েছিল তাকে মহারাজই হত্যা করে দিয়েছিল, কিন্তু এই লোকটা আসলে ছিল ফ্রেডেরই বাবা। মানে যে লোকের সাথে মহারাজের চুক্তি হয়েছিল সেটা ছিল ফ্রেডের বাবা। বেয়ান সাম্রাজ্যের যে মহারাজকে আরিয়ার বাবা খতম করার চেষ্টা করছিল সেটা আসলে ছিল আরিয়ার মামা, অর্থাৎ আরিয়ার মায়ের নিজের ভাই। তাই আরিয়ার মা যখন সত্যিটা জানতে পেরে গেছিল যে তার স্বামী কি প্ল্যান করছে, সে তো সকল সত্যিটা তার ভাইকে জানিয়ে দিত, তাই জন্যই আরিয়ার বাবা ভয় পেয়ে গিয়ে আরিয়ার মাকে হত্যা করে। যে আরিয়া ফ্রেডকে জানায় যে সে যে এতদিন ধরে ফ্রেডকে তার মায়ের ওই গোপন রেলিক্টের ব্যাপারে বলেছিল সেটা আসলে কোনো বস্তু না, সেটা আসলে একটা মানুষ। মানে যে টেম্পেলে আরিয়া ফ্রেডকে পাঠিয়েছিল সেখানকার যে মঙ্ক, সেটাই হচ্ছে তাদের সেই গোপন স্মৃতিচিহ্ন, এবং সেটার মাধ্যমেই তারা কিছু একটা জানতে পারবে। রিয়া বলে ওঠে যে ফ্রেড, তোমার আর আমার শত্রু কিন্তু একই জন। এবার ফ্রেড তো তখনই বলে যে যেহেতু আমাদের শত্রু একই ব্যক্তি তাহলে কি আমাদের সম্পর্কটা আরো গভীর হওয়া উচিত না? তুমি তো এতদিন ধরে খুব ভালো করেই বুঝেছিলে যে আমি কি কি করতে চেয়েছিলাম। মানে আমরা বুঝতে পারি যে ফ্রেড যা যা প্ল্যান করেছিল সব কিছু আরিয়া কিন্তু বুঝতে পেরেই ছিল, এবং সে এটাও বুঝতে পেরেছিল যে ফ্রেড আসলে তাকে সাপোর্ট করার জন্যই এমন এমন প্ল্যান করেছে, এবং আরিয়া সেই অনুযায়ী কাজ করেছে। এবং ফ্রেড তো তখনই বলে ওঠে যে তাহলে নিশ্চয়ই তুমি এটাও বুঝতে পেরেছো যে আমি এখন কি করতে চাই, এবং এই বলে সে তো আরিয়াকে তখনই কিস করে। ফ্রেড বলে ওঠে যে আগেরবার তুমি আমাকে ওই গোপন রেলিকের ব্যাপারে মিথ্যে কথা বলেছিলে কেন? তুমি কি ভেবেছিলে আমি যদি বেয়ান সাম্রাজ্যের ওই ক্ষমতা পেয়ে যাই তাহলে আমিও তোমার বাবার মতো একজন রাজা হব? এবং আরিয়া তো তখনই বলে যে আমি খুব ভালো করেই জানি যে তুমি ওরকম রাজা হবে না, কারণ তুমি আমার বাবার মতো মানুষ না। এবার আরিয়া তো ঠিক করে সে তার বাবার সাথে দেখা করবে, মানে বলা যায় তার বাবাকে কনফ্রন্ট করবে। মানে আরিয়া আসলে বুঝেই গেছিল যে এইসবের পিছনে তার বাবাই রয়েছে, এবং তখনই ফ্রেড আরিয়াকে সেই চিঠিটাও দেখিয়ে দেয়। কেবলমাত্র সাম্রাজ্য বিস্তারের লোভেই এতদিন ধরে মহারাজ জুয়ান এত কিছু করছিল, এমনকি সে ফ্রেডের বাবাকেও হত্যা করেছিল, ফ্রেডকে হোস্টেজ বানিয়ে রেখেছিল, আরও কত কী না করেছিল, যার জন্য ফ্রেডেরও তো মহারাজের প্রতি বিশাল একটা রাগ বা প্রতিহিংসা ছিল, এবং তাদের দুজনেরই রাগ ছিল, কারণ আরিয়ার মাকেও তার বাবাই মেরেছিল। এবার আমরা দেখতে পাই যে পরের দিন তারা আবারও ওই টেম্পলে আসে যেখানে কিনা ওই মংটা ছিল, এবং আরিয়া তাকে সব কিছু খুলে বলে যে তার বাবাই কিভাবে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, এবং মং তো তখনই তাদেরকে সেই গোপন স্মৃতিচিহ্ন বা সেই জেট পাথরের পেন্ডেন্টটি বার করে দেয়, যেটা কিনা বেয়ান সাম্রাজ্যের আর্মির একটি ট্যালি ছিল। মংটি বলে যে এটা কেবলমাত্র ওই ট্যালির বা ওই স্মৃতিচিহ্নের একটা অংশ, এবং এর অপর অংশটা রয়েছে যুবরাজ কার্লের কাছে। এবার এই কথা শুনে আরিয়া তো খুবই অবাক হয়ে যায় যে মা কেন কার্লকে অপর অংশটা দেবে। ছোটবেলা থেকে আরিয়া দেখে এসেছে যে কার্ল তো সবসময় তার বাবার প্রতি নেওটা, মানে মহারাজের প্রতি লয়াল, তাহলে তার মা কেন এমনটা করবে। এবার এইসব যখন তারা ভাবছিল তখনই তারা লক্ষ্য করে যে কিছু লোক টেম্পলের বাইরে এসেছে এবং তারা তাদের ওপর হামলা করতে চলেছে। এবার ফ্রেড তো তখনই বলে যে তুমি মঙ্ক আঙ্কেলকে নিয়ে পালাও, আমি এই লোকগুলোকে সামলাচ্ছি, এবং আরিয়া তো ওই মঙ্ককে নিয়ে সেখান থেকে পালায়। এবার ওই মঙ্কটি ছিল আসলে আরিয়ার মায়ের প্রায় ভাইয়ের সমানই একজন বলা যায়, এবং সে জানায় যে আসলে আরিয়ার মা
ইচ্ছে করেই এমন প্ল্যান করেছিল। আরিয়ার মা ইচ্ছে করেই যুবরাজকে এমনভাবে বড় করেছিল যাতে মনে হয় যে সে তার বাবার প্রতি বেশি লয়াল এবং তার মাকে অতটাও ভালোবাসে না, যাতে মহারাজ কখনো তার ছেলের উপর সন্দেহ না করে। এবং আরিয়ার মা তাই জন্য কার্লকেই ওই পেন্ডেন্টের অপর অংশটা দিয়েছিল। যদি মহারাজ নিজের ছেলেকে সন্দেহ নাই করে তাহলে তার কাছে তো কখনোই ওই রেলিকটা খুঁজবে না। তাই এই চালাকিটা আরিয়ার মাই করে গেছিল। এবার অপরদিকে আমরা ফ্রেডকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মহারাজের লোকেরা ফ্রেডকে ধরে ফেলেছিল এবং মহারাজ বুঝে গেছিল যে ফ্রেড আসলে কে। ফ্রেড আসলে সেই বেইয়ান সাম্রাজ্যেরই যে হোস্টেজ, সেটা মহারাজ বুঝে গেছিল। ফ্রেডের বাড়ি সার্চ করে মহারাজ তার ছোটবেলার একটা ছবি পেয়েছিল, যেখান থেকে মহারাজ সবটা বুঝে গেছিল। মহারাজ তো ফ্রেডের ওপর প্রচণ্ড অত্যাচার করা শুরু করে যে কোথায় রয়েছে সেই স্মৃতিফলক, সেটা আমাকে তাড়াতাড়ি দাও। এত কিছু করার পরও কি তুমি সত্যিটা বলবে না? তুমিও তোমার বাবার মতোই জেদি আর একগুঁয়ে। মহারাজ তো সেখানে পপিকেও ধরে এনেছিল এবং পপির অবস্থাও খুবই খারাপ ছিল। অপরদিকে আমরা আরিয়াকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আরিয়া যুবরাজ কার্লের সাথে যোগাযোগ করে এবং আরিয়া তাকে পেন্ডেন্টের একটা অংশ দেখায় এবং আমরা দেখতে পাই যে অপর অংশটা যুবরাজ কার্লের কাছেই ছিল, যে দুটো এক হলে তারা বেইয়ান সাম্রাজ্যের আর্মির দখল পাবে, যেটা এতদিন ধরে মহারাজ খুঁজছিল। এবার আরিয়া তো তখনই তার ভাইকে জড়িয়ে ধরে বলে যে এতদিন ধরে মা আমাদের এই দুটো অংশ দিয়ে রেখেছিল যাতে আমরা সঠিক সময় সঠিক পদক্ষেপটা নিতে পারি। মায়ের বানানো প্ল্যান অনুযায়ী আমাদের চলতে হবে এবং মহারাজকে এই পথ থেকে সরাতে হবে। তার সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিলাম। এবং এই বলে আরিয়া তো ওই দুটো অংশই তার ভাইকে দিয়ে দেয়। ওদিকে মহারাজ তো ঘোষণা করেই দিয়েছিল যে পরের দিনই ফ্রেডকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং ফ্রেডকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় আরিয়া সেখানে হাজির হয় এবং আরিয়ার সাথে তার সেই আঙ্কেল মঙ্ক ছিল। এবার মহারাজ তো তাকে দেখে বলে ওঠে যে তুমি তুমি তাহলে এখানে ফিরে এসেছো, তার মানে তোমার কাছেই রয়েছে সেই সিক্রেট রেলিকটা, কোথায় সেটা দাও। এবং মঙ্ক আঙ্কেল তো তখনই বলে যে সেটা আমার দেহের মধ্যে রয়েছে এবং তুমি যদি আমাকে হত্যা করার চেষ্টা করো তাহলে তুমি কখনোই সেটা পাবে না, কারণ সেটা আমার দেহের মধ্যে আমি এক গোপন পদ্ধতিতে লুকিয়ে রেখেছি। এবং এই বলে মঙ্ক আঙ্কেল নিজেই নিজেকে হত্যা করে, যাতে মহারাজ এটা ভাবে যে সেই রেলিকটা সে আর কোনোদিন পাবেই না। আরিয়া তো তখনই মহারাজের চোখে একটা বিষাক্ত পাউডার ছিটিয়ে দেয় এবং সে সেখান থেকে ফ্রেডকে নিয়ে পালিয়ে আসে এবং তখনই সেখানে ছুটতে ছুটতে যুবরাজ কার্ল আসে। এবার কার্ল তো এসে মহারাজের সামনে এমন নাটক করে যে বাবা আমাকে কিছু লোক মারার চেষ্টা করছে, মানে সে তো সবসময় এমন নাটক করে চলতো যে সে একদম মহারাজের পোষ্য, মানে মহারাজের প্রতি ভীষণ লয়াল। এবার পরবর্তী দৃশ্যে আমরা কার্ল এবং মহারাজকে দেখতে পাই। কার্ল বলে ওঠে যে বাবা আমার মনে হয় ফ্রেডরা ওদের সৈন্য নিয়ে উমেন গেটে আক্রমণ করতে পারে। মহারাজ তো সঙ্গে সঙ্গে বলে যে আমার ডিক্রি জারি করো ওই গেট বন্ধ করে দিতে, আর যদি ফ্রেড বা আমার মেয়ে কাউকে দেখা যায় তাহলে ওদের যেখানে দেখবে সেখানেই হত্যা করবে। এবার কার্ল তো তখনই বলে ওঠে যে বাবা তুমি একদম ঠিক প্ল্যান বানিয়েছো, আমি জানি যে কেউ কখনোই তোমাকে হারাতে পারবে না, আমরাই সবসময় বিজয়ী হব। এসো এই আনন্দে আমরা একটা ড্রিঙ্ক করি। এবং এই বলে সে তার বাবার সাথে চিয়ার্স করে একটা ড্রিঙ্ক করে, কিন্তু সেই ড্রিঙ্কেই কার্ল বিষ মিশিয়ে রেখেছিল। সেটা খাওয়ার সাথে সাথেই মহারাজ তো সেখানেই পড়ে যায়। মহারাজ বুঝতে পারে যে এতদিন সে যাকে নিজের সবচেয়ে লয়াল ভেবেছিল এই ছেলেই তার আসল শত্রু এবং তখনই কার্ল তার বাবাকে হত্যা করে এবং বলা যায় তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয়। শুধুমাত্র প্রতিশোধই নেয় না, সে নিজেও ক্ষমতায় আসে। এবার আমরা দেখতে পাই যে আরি আর ফ্রেড তো কার্লের সাথে দেখা করতে আসে, কিন্তু কার্ল তখনও নিজের ক্ষমতা নিয়ে ভয় পাচ্ছিল। আসলে কার্ল ভয় পাচ্ছিল যে আরিয়া নিজেও খুব শক্তিশালী এবং ফ্রেডও একজন বিখ্যাত মার্কুইসের ছেলে হিসেবে রয়েছে, সুতরাং তারও যথেষ্ট পাওয়ার রয়েছে। তাই তারা দুজন যদি মিলিত হয়ে যায় তাহলে তার গদি টলে যেতে পারে এবং আরিয়া সেটা বুঝতে পারে, কারণ আরিয়া যখনই কার্লের সাথে দেখা করতে গেছিল কার্লের একজন সৈন্য তার তরোয়াল বার করতে যাচ্ছিল। আরিয়া সেটা বুঝতে পেরে ওই পেন্ডেন্টের দুটো অংশই কার্লকে ফেরত দিয়ে দেয় এবং সে তার ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যে এই দুটোই তোমার কাছেই রইল। আমি জানি যে তোমার কাঁধে এখন অনেক বড় একটা দায়িত্ব আসবে, কিন্তু মনে রাখবে আমাদের মায়ের কাছে আমরাই কিন্তু সব ছিলাম। মা আমাদের দুজনকে এই দুটো অংশ দিয়েছিল কেবলমাত্র জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য না, যাতে আমাদের মনের মধ্যেও এটা থাকে যে আমরা দুজন আসলে একই সূত্রে গাঁথা।
এবং আরিয়া আর ফ্রেড তো ঠিক করে যে তারা এখান থেকে অনেক দূরে চলে যাবে। ফ্রেড ঠিক করে যে সে তার এই পদ ছেড়ে দেবে এবং সে এবং আরিয়া আলাদা হয়ে থাকবে, যাতে কোনোভাবেই কার্ল তাদের থেকে কোনো ভয়ও না পায়, তাদের জীবনে কোনো অশান্তিও না আসে। কিন্তু তারপরেও কার্ল তার ক্ষমতার লোভ, বলা যায় তার আসনের যে অনিশ্চয়তা, সেটা ভুলতে পারছিল না এবং সে ফ্রেড আর আরিয়ার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। এবার কার্লের একজন সৈন্য তাকে খবর দেয় ফ্রেড আর আরিয়ার বাড়িতে আগুন লেগে গেছে এবং তারা দুজনেই পুড়ে ছাই হয়ে গেছে। এবং তখনই রাজপ্রাসাদে ফ্রেড এবং আরিয়া হাজির হয়। আরিয়া বলে ওঠে যে আমাকে অলরেডি একবার একজন জ্বালিয়ে মারার চেষ্টা করেছে, যেটা ছিল আসলে আমার বাবা, আর এখন আমার নিজের ভাইও সেই একই চেষ্টা করছে। ওরা তো একই মায়ের দুজন সন্তান, আর আমি তো তোমাকে ওই রেলিকের দুটো অংশই দিয়ে দিয়েছি, তারপরেও তুমি আমাকে মারার কেন চেষ্টা করছো? মানে আরিয়া সত্যি বলতে রাগের চেয়েও অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল এবং কার্লও তার ভুল বুঝতে পারে। আরিয়া তো তখনই কার্লকে জড়িয়ে ধরে বলে যে ভাই, তুমি যদি এখনো আমাদের বিশ্বাস না করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমরা কখনোই আর এখানে ফিরে আসবো না। কার্ল তো তখনই তাকে নিজের একটা রাজকীয় শিলমোহর দেয় যে কখনো যদি বিপদে পড়ো তাহলে এটা ব্যবহার করো। এবার আরিয়া তো তখনই সেখান থেকে চলে যাচ্ছিল। কার্ল জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ? আরিয়া বলে যে আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি, তুমি তোমার সাম্রাজ্য সামলাও আর আমি আমার দুনিয়া মানে ফ্রেডকে নিয়ে থাকবো। এবার আমরা বেশ কিছু মাস পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আরিয়া এবং ফ্রেড একটি কেকের দোকান খুলে সাম্রাজ্যের অপর প্রান্তে খুবই সুখী জীবনযাপন করছিল, যেখানে তারা এই সমস্ত পলিটিক্স থেকে অনেক দূরে ছিল। কার্ল এখন মহারাজ হয়ে তার ক্ষমতা এবং সিংহাসন সামলাচ্ছিল, যেটা সে এতদিন চেয়েছিল, এবং আরিয়া আর ফ্রেড তাদের নিজেদের ভালোবাসার দুনিয়া সামলাচ্ছিল, যেটা তারা এতদিন চেয়েছিল, এবং তারা দুজন দুজনের জায়গাতেই যথেষ্ট সুখী ছিল। এবং এখানেই আমাদের এই রিভেঞ্জ ড্রামা শেষ হয়। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালোবাসা আর ক্ষমতার মধ্যে থেকে যদি একটা বেছে নিতে বলা হয় তাহলে তোমরা কোনটা বেছে নেবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।